নমস্কার বন্ধুরা। অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি সর্বদাই লোকের সঙ্গে ভালো করেন, কিন্তু আপনার সঙ্গে হয়ে যায় খারাপ। কেন আমাদের সঙ্গে এত খারাপ হয় আমরা সেটা নিজেরাই ভেবে পাই না। খারাপটা আসলে হয় কেন আমাদের সঙ্গে, এই বিষয়ে সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে এর সঙ্গে আমাদের ভাগ্য কিন্তু ওতপ্রোতভাবে সংযুক্ত হয়ে আছে। ভাগ্যটা এমনভাবেই সংযুক্ত হয়ে আছে যে আমরা লোকের সঙ্গে ভালো করলেও আমাদের সঙ্গে খারাপ করতে আসে তারা। তো এইগুলো কোন কোন গ্রহের প্রভাবে হয়, বিশেষত আজকে আমরা জানবো এগুলো কোন কোন গ্রহের প্রভাবে হচ্ছে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় এর প্রতিকার কি, এবং 3 নম্বর বিষয় যারা আপনার সঙ্গে খারাপ করতে আসছে এমন কি ট্যাকটিক্স ইউজ করা যায় যে তাদের সঙ্গে ক্ষতি হয়ে যায়। তো এটাকে বলা হয় রিভার্স অ্যাকশনস এক কথায়। ঠিক আছে, এই রিভার্স অ্যাকশনসটা কী করে নেওয়া যায়, চলুন স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টাকে একটু বোঝা যাক। প্রথমত কয়েকটা বিষয় আমি বলে দিচ্ছি। আপনাদের এই যে গ্রহের প্রভাবটা থাকে, এই গ্রহের প্রভাবটা কী করে আসে আমি সেটা আসল বিষয়ে বলে দিচ্ছি। আপনি যখন কারোর সঙ্গে ভালো কিছু করতে যান, কোনো মানুষের সঙ্গে ভালো কিছু করতে চান, তার পেছনে কারণ থাকে আপনার এই লগ্নে থাকা ভালো বা সুগ্রহের প্রভাব। কিন্তু তারা আপনার সঙ্গে খারাপ করে, তার পেছনে কারণটা হচ্ছে কি, আপনার এই 1 নম্বর কথা, এই থার্ড হাউস, আপনার 9 নম্বর ঘর, ঠিক আছে, এগুলো সংযুক্ত থাকে। কেননা এটা সৌভাগ্যকে নিয়ন্ত্রণ করে, আর এটা আশেপাশের পরিবেশ, আশপাশের মানুষ, ভাই বোন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু সংযুক্ত থাকে। বিশেষত এই তৃতীয় ঘর এবং এই নবম ঘর, এই নবম ঘর এবং তৃতীয় ঘর কিন্তু খুব এর সঙ্গে সংযুক্ত থাকে। আরও 2টি ঘর থাকে, সেটি হচ্ছে এই দ্বাদশ ঘর এবং এই ষষ্ঠ ঘর। কিসের জন্য আমি বলে দিচ্ছি। প্রথমটি হচ্ছে আশপাশের পরিবেশ বাহ্যিক। এই যে এই ঘরটি আছে, এই ঘরে অধিষ্ঠিত গ্রহ রিপ্রেজেন্ট করবে বা অধিষ্ঠিত রাশি রিপ্রেজেন্ট করবে যে আপনার আশপাশের পরিবেশ কীরকম, আপনার ভাই বোন কীরকম, আপনার সিবলিংসদের সঙ্গে সঙ্গে আশপাশের বাহ্যিক পরিবেশ প্রতিবেশীরা কীরকম হবে, সব কিছু এটাকে রিপ্রেজেন্ট করবে। তো সুতরাং মানুষ আপনার সঙ্গে ভালো করবে নাকি মানুষ আপনার সঙ্গে খারাপ করবে, সেটা এর ওপরও ডিপেন্ড করে আছে। তার সঙ্গে সঙ্গে নবম ঘরটা সৌভাগ্য বা দুর্ভাগ্যের ঘর। নবম ঘরে যদি কোনো রকমভাবে কিছু পাপ গ্রহের অধিষ্ঠান হয় অথবা পাপ গ্রহের প্রভাব জন্মায়, তাহলে এই নবম ঘরের থ্রুতেও কিন্তু কোথাও না কোথাও সেই দুর্ভাগ্য বসে এই তৃতীয় ঘরের অবস্থিত পাপ গ্রহের ক্ষতি আমাদের বহু ক্ষেত্রে এই নবম গ্রহের কারণেও কিন্তু হয়, নবম ঘরের গ্রহের কারণেও হয়। এইবারে এই ষষ্ঠ ঘর এবং দ্বাদশ ঘর, দ্বাদশ ঘরের দৃষ্টি সরাসরি ষষ্ঠ ঘরে এসে পড়ে। দ্বাদশ ঘরে অধিষ্ঠিত যে কোনো গ্রহ হোক, তার দৃষ্টি কিন্তু ষষ্ঠ ঘরে এসে পড়েই পড়ে। তো সুতরাং ষষ্ঠ গ্রহ হচ্ছে শত্রুর ঘর। ষষ্ঠ গ্রহ শত্রু, তারপরে আপনার ঋণ, প্রেশার, মানসিক চাপ, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সব কিছুর ঘর কিন্তু এই ষষ্ঠ ঘরটা, এটাকে মনে রাখবেন। তো সুতরাং এইগুলো কিন্তু, এই 4টি ঘর কিন্তু ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। তো প্রথমত হচ্ছে কোন কোন গ্রহের প্রভাবে এই ঘটনাগুলো বেসিক্যালি ঘটে থাকে। বিশেষত দেখবেন যে কারোর তৃতীয় যদি রাহু বসে থাকে, নবমে যদি মঙ্গল বসে থাকে, এই ঘরে যদি অবস্থিত রাহু অথবা কোনো রকমভাবে বৃহস্পতি এরম পারস্পরিক, অথবা শনি এরম পারস্পরিকভাবে যদি বসে থাকে অনেক ক্ষেত্রে, বা মঙ্গলও যদি এরম জায়গায় বসে থাকে, ঠিক আছে, এইরম স্থানে অনেক ক্ষেত্রে তার এফেক্ট পড়ে। এবং দ্বাদশ ঘরেও কিন্তু এই সিমিলার গ্রহগুলো যদি দ্বাদশ ঘরেও বসে থাকে, এই ষষ্ঠ ঘরের গ্রহগুলো যদি এই দ্বাদশ ঘরেও বসে থাকে, একই কিন্তু এফেক্ট ফেলবে। কারণ দৃষ্টি কিন্তু ডাইরেক্ট এখানে যায়, এখানে দৃষ্টি কিন্তু ডাইরেক্ট এখানে যায়। তো সুতরাং এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে আপনাকে বুঝে রাখতে হবে। আর শুধু তাই নয়, এখানে অবস্থিত শনি, ঠিক আছে, কিংবা পাপ গ্রহের সংযুক্তি। পাপ গ্রহের সংযুক্তি মানে মানে আমি যেমন আগে আগে বলেছি, পাপ গ্রহের সংযুক্তি মানে ঠিক এই ধরনের সংযুক্তিগুলো, এই যুক্তিগুলোকে মনে রাখবেন। মনে রাখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গেই মানুষ কেন খারাপটা করতে আসে। ঠিক আছে, এই ধরনের যদি জিনিসগুলো হয়, আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারবেন যে মানুষের ইন্টেনশনটা ঠিক কী। দেখুন আমি সব কটা বলে দিচ্ছি। কোথাও না কোথাও আপনারা লক্ষ্য করবেন এই ধরনের যুতি যারা
মানে যাদের আছে তাদের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ঘটে থাকে। মানে তারা অপরের সঙ্গে ভালো করলেও তাদের সঙ্গে পরিণামে খারাপ হবে। এই ঘটনা কিন্তু বহু ক্ষেত্রে এই যুতিগুলো যে কোনো জায়গায় থাকুক, যে কোনো জায়গায় থাকুক, দেখে নেবেন যে আপনাদের কোথাও না কোথাও এই বিশেষত এই ঘরগুলোতে মানে তৃতীয়, নবম, ষষ্ঠ এবং দ্বাদশ এই ঘরগুলোতে এই যুতিগুলো যদি কোনোভাবে সংযুক্ত থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার কোথাও না কোথাও আপনি লোকের সঙ্গে হয়তো ভালো করেছেন, মানুষের সঙ্গে ভালো করবার চেষ্টা করেছেন, আপনাকে লোকেরা এসে ঠকিয়ে দিয়ে চলে গেছে। আপনার যদি কোনো রকমভাবে এই গ্রহ অথবা অধিষ্ঠানও হয়, মানে যেমন বলে দিচ্ছি কর্কট রাশিতে রাহুর অধিষ্ঠান বা বৃশ্চিকে রাহুর অধিষ্ঠান, তারপরে কোনোভাবে হয়তো মকরে রাহুর অধিষ্ঠান, তারপরে হয়তো মকরে মঙ্গলের অধিষ্ঠান, এই ধরনের মানে বিভিন্ন ধরনের রাশি এবং গ্রহের ফ্যাক্টর অনুসারেও কিন্তু হয়, মানে এর অধিকৃত রাশি এবং গ্রহের ফ্যাক্টর অনুসারেও বহু ক্ষেত্রে হতে পারে। আবার যদি আপনি দেখেন যে যে কোনো ক্ষেত্রে বিশেষত এই চারটে যে কোনো ক্ষেত্রে এই সংযুক্তিগুলো যাদের আছে, রাহু শনি, রবি রাহু, এই ধরনের সংযুক্তি আছে, তাদের সঙ্গে বেসিক্যালি আমি লক্ষ্য করে দেখেছি এই ধরনের ঘটনা কিন্তু আকচার সময় ঘটে থাকে। তো এক হলো গ্রহের প্রভাব, 2 নম্বর হচ্ছে প্রতিকার। এর প্রতিকার কি হবে তাহলে? প্রতিকার সবার আগে রাহু ঠান্ডা করতে হবে। রাহু ঠান্ডা না করলে কিন্তু এদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না। এবার রাহু ঠান্ডা করবার উপায় অনেক কিছু রকমভাবে আছে। এক হচ্ছে নবগ্রহ যজ্ঞমে রাহু যজ্ঞ করা, অথবা রাহুর মন্ত্র জপের ক্ষেত্রেও সেখান থেকে কিন্তু সহযোগিতা হয়। নাম্বার 3 হচ্ছে কি মহাকাল ভৈরবের পূজা অথবা ছিন্নমস্তা দেবীর উপাসনা করলে কিন্তু রাহুকে কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। আর একটা উপায় বলে দিচ্ছি, একমুখী রুদ্রাক্ষ যদি কোনোভাবে আপনারা পেতে পারেন, যেটা পাওয়া একটু দুষ্কর হয়, খুব দামি হয়, একমুখী রুদ্রাক্ষ যদি আপনারা পেতে পারেন তাহলে রাহুকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এছাড়াও রাহুর জন্য আপনারা গোমেদ অথবা অনিক্স ধারণ করলে বলবো বেটার হয়, কারণ অনিক্স হচ্ছে এমন একটা রত্ন, এমন একটা জেমস্টোন যেটা কোথাও না কোথাও রাহুকে কন্ট্রোল করে না, বরং রাহুকে ব্যালেন্স করে। গোমেদ কি করে? রাহুকে কন্ট্রোল করে, বাট অনিক্স কি করে? রাহুকে ব্যালেন্স করে। শনির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, মঙ্গল শনিবার হনুমান চালিসা পাঠ, এবং কোথাও না কোথাও যদি আপনারা আপনাদের ইষ্ট গুরুমন্ত্র ওই দিনকে বেশি পরিমাণে জপ অথবা শনিদেবের মন্ত্র জপ শনিবারে করলে অথবা শনিবারটা পালন করলে এই ক্ষেত্র থেকে কিন্তু গ্রহের প্রতিকার পাওয়া কিন্তু সম্ভব হবে, এই বিশেষত এই ক্ষেত্রগুলো থেকে। আচ্ছা, এরপর এমন কি কাজ করা যায় যাতে অন্ততপক্ষে রিভার্স অ্যাকশনস হয়? রিভার্স অ্যাকশনস এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটার সঙ্গে প্রকৃতি সংযোজিত থাকে। কোথাও না কোথাও সেই মানুষটিকে, যে মানুষটি আপনার সঙ্গে খারাপ করছে, সেই মানুষটিকে আপনাদেরকে সবার আগে ক্ষমা করে দিতে হবে। যদি সেই মানুষটিকে আপনি ক্ষমা করে দিতে পারেন, এটা ডাইরেক্ট, এটা জ্যোতিষের কোনো অ্যাডভাইসেস নয়, একদম ডাইরেক্ট অ্যাডভাইসেস। যদি আপনি কোনোভাবে তাকে ক্ষমা করে দিতে পারেন, তো তাহলে এইটুকু গ্যারেন্টি যে সে আপনার ওপর যে ক্রিয়াটা করেছে, প্রকৃতি তার ওপর ওই ক্রিয়াটাকে আছড়ে ফেলবে, অথবা আপনাকেই সুযোগ দেবে তার ওপর সেই ক্রিয়াটি প্রয়োগ করবার, যেটা সে আপনার সঙ্গে করেছে। তো সুতরাং এইটাকেই বলা হয় এক প্রকারের রিভার্স অ্যাকশনস, যেটা কোথাও না কোথাও আপনি প্রয়োগ করতে পারেন। তৃতীয়ত বিষয়, যদি আপনি মঙ্গল শনিবার হনুমান চালিসার পাঠ করেন, তো হনুমানজির কৃপায় কিন্তু সেটা হয়। কাল ভৈরবের উপাসনা করলে এই ধরনের ঘটনা ঘটে, এবং জপ তপ তপস্যার মধ্যে থাকলে কিন্তু আপনার সঙ্গে যে ক্ষতি করতে আসবে তার ওপরেই কিন্তু ক্ষতি হয়ে যাবে। যে কোনো দেবদেবীর, আমি শুধু স্পেসিফিক কোনো নাম বললাম না, যে কোনো দেবদেবীর উপাসনা করলেই কিন্তু এই বিষয়টা হয়। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যদি কোনো রকমভাবে নিজেরা কনসালটেশন নিতে চান, পার্সোনাল কনসালটেশন চান, আপনাদের জীবনে কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।